আজকের আলোচ্য বিষয় যে কোমরবিডিটিস এবং কোভিড-19 এর সম্পর্ক এবং কিভাবে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এর প্রগনোসিস বা আউটকাম বা ফলের দিকে। যে কোভিড-19 অ্যাটাক করলো পৃথিবীতে আজ অবধি 205টা দেশে এবং টোটাল ভারতবর্ষের 736টা ডিস্ট্রিক্টের মধ্যে 712টা জেলায় এটা এফেক্টেড হয়েছে। তো এটা কাদেরকে বেশি জখম করছে এই বিষয়ে আজকের আলোচনা। দেখুন, ইয়ং যদি এজ হয় ততাধিক কিন্তু ডেথ রেট কম। ধরুন 75-এর উপর আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর যে রিপোর্ট, অ্যাবভ 75 এজ যাদের আছে তাদের মধ্যে 18.36 হচ্ছে মর্টালিটি রেট। 61 থেকে 74 যাদের বয়স তাদের হচ্ছে 10.52%। 46 থেকে 60 যাদের এজ তাদের হচ্ছে 3.6। 31 থেকে 45 যাদের তাদের হচ্ছে 0.95। এবার দেখুন 16 থেকে 30 এবং 0 থেকে 16 এরা হচ্ছে 0.18 এবং 0.30। এজ যত বাড়ছে তত আমাদের 20%-এর মতো মর্টালিটি। অ্যাকচুয়ালি কোভিড-19-এ কিন্তু মৃত্যুটা কীরকম হচ্ছে, 80%-এর নো এফেক্ট, কোনো এফেক্ট নেই, অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হতে পারে বা হালকা পলকা জ্বর, গা ব্যথা, জ্বর মানে 100.4 বা কারো কারো বেশি হয়। তা জ্বর হচ্ছে 80% রোগীর হয়, শুকনো ড্রাই কাফ 77% মানুষের হয়, এছাড়া মায়ালজিয়া সব নন স্পেসিফিক সিমটম হয়। তা 80%-এর কিন্তু অ্যাসিমটোমেটিক অলমোস্ট বা মাইল্ড সিমটম। বাকি রইল 14-15%। এরা হচ্ছে এই হসপিটালে একটু আউটডোরে গেলাম, একটু 5 দিনের একটা অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট, বাচ্চা হলে সিরাপ, আর তার সঙ্গে একটু প্যারাসিটামল, একটু সেট্রিজিন টাইপের হসপিটালে ওষুধ খেয়েই তাদের সেরে যায় 15%। বা যারা হসপিটালে যান না, প্রাইভেট দেখান, তারা প্রাইভেটে গেলেন, ডাক্তারবাবু অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিলেন, একটা ভিটামিন দিয়ে দিলেন, আর তার সঙ্গে একটা কাফ সিরাপ দিয়ে দিলেন, তারা কিন্তু কিওর হয়ে গেলেন। তাহলে 80% পজিটিভ পেশেন্টের কোনো চিকিৎসা লাগে না। 15% পেশেন্টের হচ্ছে ওই হালকা পালকা ওষুধ, ওভার দ্য ওটিসি, ওভার দ্য কাউন্টার। আমাদের দেশে যেটা বেশি প্রচলিত ওটিসি। আমাদের দেশের মতো পৃথিবীর অনেক ডেভেলপিং কান্ট্রিজে ওটিসি প্রোডাক্ট বিক্রি হয় ওভার দ্য কাউন্টার। সেলসম্যানের নলেজের উপর ভিত্তি করে মানুষ পয়সা দিয়ে ওষুধ কিনে খান। তো এতেই তাদের ভালো হয়ে গেল 95%। এবার রইল যে 4 থেকে 5%। এর মধ্যে দেখুন 1%-এর ভেন্টিলেশন লাগবে, মোস্ট ক্রিটিক্যাল পেশেন্ট, রেমডেসিভির লাগবে, ফ্যাভিপিরাভির লাগবে, ডেক্সামেথাসোন লাগবে, টসলিজুমাব লাগবে। এটা হচ্ছে 1%। এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন লাগবে। আর 1% হচ্ছে আইসিইউ বেড লাগবে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। আর 1 থেকে 2% পেশেন্টের লাগে অক্সিজেন। কিছু কিছু হসপিটাল আছে বা কিছু কিছু ডাক্তার আছে, দেখবেন সবাইকেই গেলেই নাকের মধ্যে অক্সিজেন বা ফেসিয়াল মাস্কে দেওয়া হয়। ওই 30%-এর মতো অক্সিজেন যায় ফেসিয়াল মাস্ক। আর নাজাল ক্যাথিটারে তো 12 থেকে 18% অক্সিজেন যায়, যেটা বাতাসে থাকে আর কি। তা সেই অক্সিজেনটা অনেক জায়গায় কিন্তু রুটিন ইউজ সবাইকে দেওয়া হয়, কিন্তু প্রয়োজন কাকে? 1-2% লোকের অক্সিজেন প্রয়োজন, 1% লোকের ক্লোজ মনিটরিং প্রয়োজন। 4 ঘন্টা অন্তর পালস অক্সিমিটারে SpO2 অক্সিজেন স্যাচুরেশন দেখার দরকার, পালস রেট দেখার দরকার, ব্লাড প্রেশার দেখার দরকার 4 থেকে 6 ঘন্টা অন্তর। তাদের হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখতে হবে, বা যদি কোনো ইনস্টিটিউটে বেড ফাঁকা থাকে সেখানে তারা শুয়ে থাকতে পারে, রেস্ট নিতে পারে। কিন্তু রেস্টের অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, অপ্রয়োজনে। এবার দেখুন যে ওই 1% ক্রিটিক্যাল রোগী নিয়েই আমাদের যত লড়াই। ভেন্টিলেটর লাগবে, এই লাগবে, হাই ফ্লো নাজাল অক্সিজেনেশন ক্যাথিটার লাগবে, নানা রকম সমস্যা। তাহলে 80 + 15 95 +1
এমনি গেল, 1% অক্সিজেন লাগলো, 1% ভেন্টিলেশন লাগলো, 1% আইসিইউ কেয়ার লাগলো, বাকি 97 জন কিন্তু গট করে 14 দিনের মাথায়, 5th ডেতে একটা পজিটিভ এলো, 14 দিনের মাথায় নেগেটিভ এলো, সে কিন্তু গট করে বেরিয়ে যাবে। এই যে টেস্ট, দেখবেন টেস্ট নিয়ে অনেক লড়াই। এখানে আমার প্রাইভেটে পজিটিভ এলো, আইডিতে গেলাম নেগেটিভ হয়ে গেল। মজাটা কি দেখুন, এই কোনো টেস্টই পৃথিবীতে 100% অ্যাকুরেসি নেয়। কোভিড আরটিপিসিআর টেস্ট আমাদের দেশি বই টইয়ে যেগুলো আছে তাতে হচ্ছে 100টা টেস্ট করলে 70টা পজিটিভ হয়, অনলি 70%। বিদেশে বলছে, ইন্টারনেটে দেখবেন আপনারাও, 80% পজিটিভিটি, স্পেসিফিসিটি, সেন্সিটিভিটি, 20% কিন্তু ফলস পজিটিভ ফলস নেগেটিভ আসতেই পারে। তার মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে তার রিপোর্টটা এরকম হেরফের হবে। এটা কিন্তু প্যাথোলজিস্টের দোষ নয়, এটা কিন্তু কিটের দোষ নয়, এটা হচ্ছে টেকনোলজির দোষ, টেকনিকের দোষ। এটা বুঝতে হবে ফার্স্ট। অনেককেই আমি কোলাহল করতে দেখি, তার মধ্যে রিপোর্টারও আছে, রাজনৈতিক ব্যক্তিত্বরাও আছে, যে আমার এখানে পজিটিভ করলো, বন্ধ করে দাও এই ল্যাব, আবার নেগেটিভ হয়ে গেলাম 3 দিনের মধ্যে। কি করে হলো? হচ্ছে তাই যে 20 to 30% পজিটিভ কেসকে নেগেটিভ কেসকে পজিটিভ আসতে হয়, ওই জন্য বারবার পরীক্ষা করতে হয়, 2বার থেকে 3বার পার পেশেন্ট। দেখবেন 1 কোটি টেস্ট আমাদের দেশে হয়ে গেছে, কিন্তু 1 কোটি কি পেশেন্ট নয়। তাহলে একটা পেশেন্টকে 4-5 বার করে টেস্ট হচ্ছে, এবং এর পজিটিভিটি একবারে কিন্তু স্পেসিফিক্যালি বলাটাও দুষ্কর। এবার দেখুন, ডেথ রেটে হচ্ছে অ্যাবাভ 75 সবচেয়ে বেশি, 19%-এর মতো, 61 to 70 11%, 46 to 60 হচ্ছে 3.6, আর 0 to 16 হচ্ছে 0.30%। তাহলে বয়স যত বাড়ছে, এল্ডারলি পপুলেশন যে দেশে যত বেশি, তাদের মর্টালিটির সংখ্যা তত বেশি, রিকভারি রেটের সংখ্যা তত কম। এর মধ্যে ব্যতিক্রম কি নেই? আছে জাপান দেখবেন H1N1 সোয়াইন ফ্লুর পিরিয়ড থেকে তারা রুটিনলি কটন মাস্ক ইউজ করে, রুটিনলি সারা বছর, রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ইয়ার। তার জন্য তাদের কি হয়েছে, তাদের এল্ডারলি পপুলেশন কিন্তু অনেক বেশি, তাদের কিন্তু মর্টালিটি রেট কম। এবার দেখুন ইতালিতে যান, ইতালিতে দেখবেন এল্ডারলি পপুলেশন বেশি, কিন্তু মৃত্যুর মিছিলও বেশি। আমেরিকাও তাই, কারণ ওদের মেডিকেল সায়েন্স এত উন্নত যে ওদের মৃত্যুর হার কম, ওরা ঠিক ম্যানেজ করে দেয়। কিন্তু এই কোভিড-19 ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, এ কিন্তু ছাড় দেয়নি। সে সমস্ত দেশেও তার মারণঘাতক হানা দিয়েছে, এবং কোভিড-19 কিন্তু অনেক ক্ষতি করে দিয়েছে এই সমস্ত ডেভেলপড কান্ট্রিজকে। তা দেখুন, আমাদের কোমরবিডিটিস যেটা বলছিলাম, সহযোগী রোগ, যার জন্য মৃত্যুর সংখ্যা এত বেশি, যারা মৃত্যুর মিছিল বহন করছে, যে সমস্ত রোগ, প্রথম হচ্ছে আনকন্ট্রোলড হাইপারটেনশন। দেখুন, আবারও বলছি, যারা শুনছেন শুনুন, নোট রাখুন। আনকন্ট্রোলড হাইপারটেনশন, যে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে নেই। দেখুন, ব্লাড প্রেশার যদি আপনি কন্ট্রোলে রাখেন, তাহলে কিন্তু আপনি অলমোস্ট একটা নর্মাল পার্সনের মতো আপনার আউটকাম হবে। কিন্তু আনকন্ট্রোলড হলে কিন্তু আপনি হ্যাপাজেন্ট হয়ে গেল। তার মধ্যে কি ফিমেলস, আমাদের মহিলারা বেশি, ডিউ টু ইস্ট্রোজেনিক হরমোন, ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন, তারা একটু মেন্টালি কমপ্লিকেটেড এবং ডিস্টার্বড। অ্যাংজাইটি, টেনশন, হিডেন অ্যাংজাইটি, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি দেখবেন ফিমেলের বেশি, কনজেনিটালি, জেনেটিক্যালি এবং এন্ডোক্রিনোলজিক্যালি। এবার দেখুন, ফিমেল হচ্ছে 26.10% মর্টালিটি রেট হাইপারটেনশন, মেলে তুলনামূলকভাবে হাইপারটেনশন কম, 22-23%। তাদের কিন্তু তাহলে হাইপারটেনশনের কোমরবিডিটির জন্য মৃত্যুর সংখ্যা কিন্তু ফিমেলে বেশি, মেলে কম। এবার আসুন ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিসের ঠিক উল্টো, ছেলেদের বেশি, মৃত্যুর হারও বেশি, প্রায় 21% ডায়াবেটিস মেলাইটাস। আনকন্ট্রোল যদি থাকে, কন্ট্রোল হলে কিন্তু অলমোস্ট সেম আউটকাম লাইক নর্মাল পারসন। এটা মনে রাখতে হবে। এই যে টিপস অ্যান্ড ট্রিক্স, সবচেয়ে ভালো হতো যদি মেডিকেল স্টুডেন্টরা এগুলো পেত, শিখতে পারত।
এবার দেখুন হার্ট ডিজিজে কিন্তু 13.56% কোমরবিডিটিসের জন্য কোভিডে মৃত্যু। হার্ট ডিজিজ নানা রকম আছে, আমিও লেম্যানের মতো কোয়াকের মতো বললাম হার্ট ডিজিজ, এক কথায় উত্তর। সাধারণ মানুষের জন্য বলছি তো এটা, সেই জন্যই বলছি। সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, সেটাও প্রায় 11%, সেটাও প্রায় 11%-এ মৃত্যুর হার। সিকেডি ডায়াবেটিস মেলাইটাসের জন্য, এবং আমরা এত ব্যথার ওষুধ ব্যবহার করি পৃথিবীতে, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলে একটা টার্ম আছে, সেটা হায়েস্ট না ডায়াবেটিক্সের জন্য কিডনি ফেলিওর হায়েস্ট সিকেডি, সেটা নিয়ে ডিবেট আছে পৃথিবীতে। কেউ কেউ বলেন ওটিসি, ওভার দ্য কাউন্টার বা চেয়ে চিনতে খাওয়া ব্যথার ওষুধ অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হয়ে কিডনি ড্যামেজ হচ্ছে সবচেয়ে বেশি। কেউ কেউ বলে ডায়াবেটিসের এফেক্টে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস, এইটা কিডনি প্রায় 11% কোভিডে মৃত্যু সিকেডিতে। বা অন ডায়ালিসিস যারা আছেন তারাও তো একটু ইমিউনোসাপ্রেসড, মানে এক্সপোজার পাচ্ছেন, প্যাথোজেনে এক্সপোজার হলে কিন্তু তাদেরও মৃত্যুর হার অনেক বেশি। এবার দেখুন ফুসফুসে কিছু রোগ আছে, মূলত কোভিড-19 ভাইরাসকে ফুসফুসীয় ভাইরাস বলা হয়। মেইন অ্যাটাকটা করে ফুসফুসকে, ফুসফুসকে মেইন অ্যাটাক করে। তারপরে কাকে করে? কিডনিকে করে। তারপরে কাকে করে? ব্লাড ভেসেলকে করে। তারপরে কাকে করে? হার্টকে করে। তা দেখুন ডায়ালিসিসে যারা আছে, সিআরএফ ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্ট, এইচআইভি এইডস পেশেন্ট, যারা স্টেরয়েড খান, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা এয়ারওয়ে ডিজিজ আছে, যারা আইএলডিতে ভুগছেন, যারা টিউবারকুলোসিসে ভুগছেন, যারা ক্রনিক হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সিতে ভুগছেন, যারা ক্যান্সারে ভুগছেন, তাদের হচ্ছে এসএলইতে ভুগছেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন, অবেসিটিতে ভুগছেন, হেপাটাইটিস বি, ক্রনিক লিভার ডিজিজ সিএলডিতে ভুগছেন, তাদের হচ্ছে সবচেয়ে বেশি প্রবণতা থাকবে এই কোভিড-19 মৃত্যুর। এবার দেখুন যদি ডুয়াল অ্যাটাক হয়, যেটা আমার বলার ছিল, এটা বর্ষাকাল সিজন, আপনারা ঘরে কাউকে জল জমতে দেবেন না, পরিষ্কার। ডেঙ্গু মশা দেখবেন, ডেঙ্গু নিয়েই বলছি, ডেঙ্গু মশা এডিস ইজিপ্টাই মশা, এ কিন্তু ক্লিন স্টোরড ওয়াটারই জন্মায়। আপনার এসির জল হতে পারে, আপনার ফ্রিজের জল হতে পারে, আপনার টবের জল হতে পারে, আপনার ভাঙা কাচের গ্লাসের জলে হতে পারে, রাস্তার টায়ারে হতে পারে, বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যেখানে হচ্ছে, প্রমোটিং শিল্প যেখানে হচ্ছে, বা নিউয়ার কনস্ট্রাকশন হচ্ছে, তার সমস্ত পিচ গলাবার জায়গা, পিচ ঢালার জায়গা, রাস্তার পাশে খানাখন্দ, ক্লিন ওয়াটার, পরিষ্কার ওয়াটারে এডিস ইজিপ্টাই 7 দিনের মধ্যে জন্মায়। তাদের দ্বারা যে রোগটা হয় ডেঙ্গু ফিভার, আপনারা জানেন এটা একটা ভাইরাস গঠিত রোগ। তাহলে এই ডুয়াল ভাইরাস গঠিত রোগ, এই ডেঙ্গুর সঙ্গে যদি কোভিড পাঞ্চ হয়ে যায়, সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে আমরা পড়ি। এইবার এর জন্য গভর্নমেন্টকে গাইডলাইনও গভর্নমেন্ট একটা রিসেন্ট দিয়েছেন যে কি হলে কি করব। ডুয়াল অ্যাটাক যদি হয়, ভেরি ব্যাড প্রগনোসিস, এবং যে চিকিৎসকরা চিকিৎসা করবেন তাদের অনেক বেশি কেয়ারফুল হতে হবে, মানে সিরিয়াস হতে হবে। কেন? ডেঙ্গুতে যদি প্লেটলেট কাউন্ট, রক্ত তরল থাকে, রক্ত বেরিয়ে যাবে, রক্ত জমাট বাঁধবে না, এটা হচ্ছে ডেঙ্গু। প্লেটলেট কাউন্ট যদি 20, আগে বলতো বিদেশে বলে 20,000 যদি থাকে, প্লেটলেট কাউন্ট 20,000-এ 10,000-এর কম, তাহলে আমাদের প্লেটলেট ট্রান্সফিউশন করতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন 20,000-এর কম হলেই তাকে প্লেটলেট দিয়ে দাও। এবার তাহলে কি ডেঙ্গুর হেমারেজিক ফিভার 1% হয়, 99-এ কিন্তু 99%-এর কিন্তু কিছু হয় না ডেঙ্গুতে, এটা কিন্তু রিকভারি হয়। কিন্তু 1% হয় ডিএইচএফ, ডেঙ্গু হেমারেজিক ফিভার, বা ডেঙ্গুর জন্য ডিআইসি, কোয়াগুলোপ্যাথি, এগুলো হচ্ছে সিরিয়াস ইভেন্টস। এবং এই সিরিয়াস ইভেন্টের জন্য কিন্তু স্টেরয়েড বা ব্লাড থিনার চলবে না, ডেঙ্গুতে চলবে না, কারণ ডেঙ্গুতে অলরেডি রক্ত পাতলাই আছে। এবার কোভিডে আসুন, কোভিডে রক্ত জমাট বাঁধিয়ে দিচ্ছে উল্টো। এবার যদি ডেঙ্গু না বুঝতে পারি, কোভিডে যদি এই ওষুধগুলো দিই, তাহলে ক্ষতি হবে। সেই জন্য ডেঙ্গুর টেস্টও কোভিডের সঙ্গে সাইমালটেনিয়াসলি এই সময়ে করা উচিত, কারণ এটা ডেঙ্গুর সিজন। যদিও আমরা কোভিড-19-এর ব্লাড থিনার
লো মলিকুলার ওয়েট হেপারিন আইসিইউয়ে ভর্তি করে আমরা দিই, বা ফ্র্যাকশনাল হেপারিন, তার সঙ্গে স্টেরয়েড ডেক্সামেথাসোন, তার সঙ্গে রেমডেসিভির, তার সঙ্গে নাভিপিরাভির, তার সঙ্গে টসলিজিউম্যাব, এই গ্রুপের ওষুধ দিয়ে আমরা ভেন্টিলেশনে 1% পেশেন্টেরও প্রায় 50% পেশেন্টকে জাগিয়ে দেওয়া হচ্ছে, বাঁচিয়ে দেওয়া হচ্ছে, লাইফ সেভিং ড্রাগস। তা ডেঙ্গু আর কোভিড-19 কিন্তু দুটো এই সিজনে কোইনসাইড করছে, ওভারল্যাপিং করছে, ফলে কিন্তু বি সিরিয়াস। ডাক্তারদের একটু ভালো ডাক্তার দেখাতে হবে, যাদের মানে চিন্তাভাবনাটা সঠিক, পড়াশোনাটা সঠিক, এরকম ডাক্তার একটু খুঁজে দেখাতে হবে। নতুবা কিন্তু ভুলভ্রান্তি হতেই পারে যে কারো কাছে, যে বেশি ভিড়ের ডাক্তারদের বেশি ভুল হবে, চাপের মুখে আন্ডার প্রেশার কাজ করলে দেখবেন অনেকেরই ভুল হয়, আপনাদেরও হয়, আমাদেরও হবে। তা যে কথাটা বারবার বলবো আজকে, কোমরবিডিটিস, এই রোগগুলোকে আপনাকে রুটিন অ্যাজ ইউজুয়াল ড্রাগগুলো খেয়ে যেতে হবে। এই হাইপারটেনশন, এই ডায়াবেটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ক্যান্সারের কেমোথেরাপি, এই ব্লাড হিমাটোলজির পেশেন্ট, ক্রনিক ডায়ালিসিসের পেশেন্ট, এগুলো কিন্তু আমাদের পরপর চলবে। এইগুলো যদি বন্ধ করে আমরা ভাবছি যে না খেয়ে দিয়ে ঘরে বিশ্রামে আছি আর খাবো না, তাহলে কিন্তু বিপদ আসন্ন, এবং এতে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনি ডেঙ্গু ফিভারে 1% ডেথ রেট, ডেঙ্গু হেমারেজিক ফিভারে বা ডিএসএস ডেঙ্গু শক সিন্ড্রোমে, আর কোভিড-19 হচ্ছে ডেথ রেট 2.6 দেখছি। তাও যদি একটু ভালো করে চিকিৎসা করা যেত, তাহলে বোধহয় আরও মর্টালিটি কমতো, কারণ ড্রাগ অ্যাভেলেবেল। আর ভ্যাকসিন, আবারও বলছি যে আরএনএ ভাইরাসের ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জাও কিন্তু একটা আরএনএ ভাইরাস, রেবিস ভাইরাস এখানে বেশ খানিকটা কার্যকর ভাইরাস ভ্যাকসিন, কিন্তু আরএনএ ভাইরাসগুলো এত তাড়াতাড়ি মিউটেশন হয়, নিজেকে পাল্টে ফেলে, নিজেকে রেজিস্ট্যান্ট করে দেবে। ভ্যাকসিন হয়তো বেশি দিন এক একটা ডোজে কাজ হবে না, 6 মাস পর হয়তো ভ্যাকসিন দিতে হবে, কারণ প্লাজমা অ্যান্টিবডি কিন্তু বেশি থাকছে না এখনও অবধি, কাগজপত্র যা বলছে। আরও রিসার্চ দরকার, আরও গবেষণা দরকার, আরও ভালো ভালো মেধা সমস্ত ফিল্ডের এসে মেডিকেল সায়েন্সকে আরও সমৃদ্ধ করা দরকার। এইভাবে যদি করা হয় তাহলে অনেক ভালো আমরা রেজাল্ট পাব। এই বলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই বলে আমি আপনাদের সকলের সুস্থতা, সফলতা, সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।